আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে হাজির হলাম প্রথম সেমিস্টারে। তো আজকের ক্লাসে থাকছে ম্যাথমেটিক্স 1 এর তৃতীয় অধ্যায় বহুপদী সমীকরণ, বহুপদী ও বহুপদী সমীকরণ এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা বেসিক আলোচনা করব এবং পরবর্তী পাঠে আমরা এই বেসিকের আলোকে আমরা যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি ক্লাসটি শুরু করছি। তো দেখো, আমার অধ্যায়টির নাম হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। বহুপদী বহুপদী ও বহুপদী সমীকরণ, এটা আমার অধ্যায়ের নাম, তাই না? আচ্ছা, যাই হোক, বহুপদী এবং বহুপদী সমীকরণ যে অধ্যায়টা আছে, তো এইটা নিয়ে আমরা এখন বেসিক যে আলোচনাগুলো আছে এগুলো করব। আমরা বহুপদী মানে অনেকগুলো পদ, তাই না? এই দেখো, আমি যদি বহুপদী উল্লেখ করতে যাই, a প্লাস বি গুণন সি ইকুয়াল, এই যে এখানে আমার বলো তো কয়টা পদ আছে? এখানে আমরা বলতে পারবো কি এখানে কয়টা পদ আছে? আচ্ছা, ভালো কথা, পরে বলি। তারপর হচ্ছে বি এক্স বি গুণন যেমন বিসি প্লাস এ বি প্লাস মাইনাস এখানে দিলাম মাইনাস ভাগ 2 মাইনাস 5। এখানে বললাম এখানে কয়টা পদ আছে এইটা আগে আমাদের জানতে হবে, যেহেতু বহুপদী, তাই না? বহুপদী। আচ্ছা, পদ আমার কিভাবে নির্দেশ করে এটা আমাকে জানতে হবে। পদ আমরা কিভাবে নির্দেশ করি? আমার সাংখ্যিক চিহ্ন কয়টা আছে, মানে গাণিতিক চিহ্ন কয়টা আছে? একটা প্লাস চিহ্ন আছে, একটা মাইনাস চিহ্ন আছে, একটা গুণ আছে, একটা ভাগ আছে। এই চারটাই সাধারণত গাণিতিক চিহ্ন, তাই না? তো এই চারটা চিহ্নের মধ্যে আমার প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন, এই দুইটা চিহ্ন দিয়ে আমার কি করে, আমার একটা কতটি পদ আছে এটা নির্দেশ করে। একটা আমি এই যে যেমন এটা আমি ম্যাথ দিলাম না, এই যে একটা সমীকরণ তোমাকে দিয়ে দিলাম, মানে একটা গাণিতিক দিয়ে দিলাম, সমস্যা দিয়ে দিলাম, বললাম যে এখানে কয়টা পদ আছে এটা তোমাকে নির্ণয় করতে হবে। তো আমি তোমাকে কি বললাম, একটা প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দিয়ে আমার পদ সংখ্যা নির্দেশ করে। তার মানে দেখো, এখানে আমার একটা প্লাস চিহ্ন আছে আর একটা মাইনাস চিহ্ন আছে, এই দুটা গুণ আকার আছে, এই দুটা গুণ আকার আছে, আবার এইটা আবার কি, এই সম্পূর্ণটা আবার ভাগ আকারেও আছে। তার মানে দেখো, আমার একটা প্লাস চিহ্ন আছে, একটা মাইনাস চিহ্ন আছে, তাই না? তার মানে আমার প্লাস চিহ্নের আগে একটা পদ, প্লাস চিহ্নের পরে আর একটা পদ, এইটা মিলে একটা পদ। এই যে মাইনাস চিহ্ন আগ পর্যন্ত আমার একটা পদ, এবং মাইনাস চিহ্নের পরে আর একটা পদ, তোমার একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। তার মানে আমি এইটাতে আমি তিনটা পদ পাচ্ছি। আবার এখানে দেখো, একটা এ প্লাস বি গুণন সি, তার মানে গুণ আকারে তো আর আমার পদ নির্দেশ করে না, তাই না? এই জন্য এই দুইটা মিলে একটা, আর প্লাস একাই একটা, তার মানে এখানে দুইটা পদ আছে। তার মানে আমি বলতে পারি যে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দিয়ে আমার পদ সংখ্যা নির্দেশ করে, তাই তো? আচ্ছা, যেহেতু এটা আমার বহুপদী ও বহুপদী সমীকরণ, সেহেতু এখানে একটি নির্দিষ্ট করা একটা সমীকরণ থাকবে, যে সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল 0। এই যে এই সমীকরণটা এই অধ্যায়ের মেইন একটা সমীকরণ, এই সমীকরণটা দিয়ে সকল ম্যাথের সমাধান আমাকে করতে হচ্ছে, ঠিক আছে? তো এই সমীকরণটাতে আমার কি কি আছে, কেন এটাকে আমি বহুপদী সমীকরণ বলতেছি, এইটা আগে আমরা জানবো, ঠিক আছে? দেখো তো, এখানে কয়টা পদ আছে? একের অধিক পদ আছে না? দুইটা প্লাস চিহ্ন আছে, তার মানে এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ, তার মানে এখানে আমার পদ আছে তিনটা। এই জন্য আমার এই সমীকরণটাকে আমরা বলি বহুপদী সমীকরণ। এই সমীকরণের আরো একটি নাম আছে, নামটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কি ঘাত? দ্বিঘাত সমীকরণ। যারা আমরা উচ্চতর গণিত মানে 9-10 হায়ার ম্যাথ বা অর্থাৎ উচ্চতর গণিত নিয়ে পড়েছিলাম, তারা আমরা এই সমীকরণটা নিয়ে অনেক ম্যাথ সমাধান করেছি, ঠিক আছে? তো ওই হায়ার ম্যাথের যে ম্যাথটা আছে এই ম্যাথটারই এখানে কিছুটা আলোচনা হচ্ছে। তো এইটা নিয়ে আমাদের এই অধ্যায়টা, যাই হোক, এইটাকে আমরা বলতে পারি বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণ, আর একটা কি বলতে পারি, দ্বিঘাত সমীকরণ।
দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, আমরা কেন দ্বিঘাত সমীকরণ বলতেছি? কারণ এখানে আমার পাওয়ার দেখো তো সর্বোচ্চ ঘাত আছে আমার 2, সর্বোচ্চ ঘাত আছে আমার 2, এই কারণে আমরা এই সমীকরণটাকে বলি দ্বিঘাত সমীকরণ। কি সমীকরণ বলি? দ্বিঘাত সমীকরণ বলি। ঠিক আছে, তো দেখো এই সমীকরণটা দিয়ে আমার এখন বিস্তারিত জানতে হবে। তো এই সমীকরণে আমরা কি পাচ্ছি? দেখো এই সমীকরণ আমার এস স্কোয়ার এক্স আর এই যে সিটা আমার সবসময় ধ্রুবক মান হবে, এই তিনটার কখনো পরিবর্তন, মানে এক্স স্কোয়ার এবং এক্স, এই দুটা কখনো পরিবর্তন হবে না, এই দুটা একই থাকবে, শুধুমাত্র এ বি সি আমার পরিবর্তনশীল, এ বি সি পরিবর্তনশীল। আমি তোমাদেরকে বুঝানোর জন্য আমি অনেক কিছুই বলতেছি, ঠিক আছে, যেগুলো হয়তো বইয়ের মধ্যেও নাই, কিন্তু আমি তোমাদেরকে সহজে তোমাদের মাথার মধ্যে ঢুকানোর জন্য আমি এগুলো আলোচনা করতেছি যে এ বি সি হচ্ছে পরিবর্তনশীল, এগুলোর মান পরিবর্তন হবে, কিন্তু এস স্কোয়ার এক্স কখনো পরিবর্তন হবে না, মানে এস স্কোয়ার এবং এক্স হলো অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল। ঠিক আছে, অপরিবর্তনশীল। তো এগুলো তো আর আমার লাগতেছে না, এগুলো জাস্ট তোমাদের বোঝানোর খাতিরে যে এই সমীকরণ আমরা বুঝলাম যে এস স্কোয়ার এবং এক্সটা অপরিবর্তনশীল এবং এ বি সি হচ্ছে আমার পরিবর্তনশীল, এবং এই সমীকরণটাকে আমরা বলি একটা দ্বিঘাত সমীকরণ অথবা বহুপদী সমীকরণ, তাই তো? আচ্ছা, এখানে আমরা যে এস স্কোয়ার এর সহগকে আমরা বলি, সহগকে আমরা এ ধরি, এস স্কোয়ারের সহগকে আমরা এ ধরি আর এক্স এর সহগকে আমরা বি ধরি, এবং যে সিটা হচ্ছে আমার ধ্রুবক মান, সিটা হচ্ছে আমার ধ্রুবক মান। ঠিক আছে, তো আমরা কি জানলাম যে এস স্কোয়ারের সহগকে আমরা এ বলি এবং এক্স এর সহগকে আমরা বি বলি এবং ধ্রুবক যে মানটা থাকবে এটাকে আমরা সি ধরবো। তো এই হচ্ছে আমার এই সমীকরণের পরিচিতি। তো এই সমীকরণে আমরা উচ্চতর গণিতে মানে ক্লাস 9 যে আমরা হায়ার ম্যাথ নিয়ে পড়েছিলাম, যে এই সমীকরণে আমরা একটা সূত্র জানি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2a। তো আমরা এই দ্বিঘাত সমীকরণের আমরা এই যে মূলটা আছে না, এই মূলটা মানে এইটা হচ্ছে মেইন সূত্র, যেমন আমার a প্লাস বি অল স্কোয়ার সূত্র আমরা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাসের সূত্র কি জানি, a স্কোয়ার প্লাস না a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো জানি। আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? তো ওই সূত্র যেমন হয় তেমনি এইটারই একটা মেইন সূত্র হচ্ছে এইটা। তো এই সূত্র থেকে আমরা দুইটা মান পেয়ে থাকি। আচ্ছা, এই সূত্র থেকে আমরা একটা প্লাসের জন্য মান থেকে একটা মাইনাসের জন্য মান পাই না। তো এইগুলাই হচ্ছে আমার এই অধ্যায়ে আলোচনার বিষয়। ঠিক আছে, তো আমরা প্রথমে আমি তোমাদেরকে তিনটা ধাপ দিব, তিনটা বিষয় দিব, এই তিনটা বিষয় যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, এই অধ্যায়ের সকল অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক তোমার 80% হয়ে যাবে, আর বাকি 20% তুমি ক্যালকুলেশন যদি করতে পারো তাহলে তোমাদের অধ্যায়টাই খতম। ঠিক আছে, তো আমরা এই সমীকরণ থেকে সর্বপ্রথম আমরা শিখব এর প্রকৃতি নির্ণয় করা শিখব, অর্থাৎ নিশ্চয়ক। সর্বপ্রথম আমরা 1 নম্বরে শিখব নিশ্চয়ক। এই নিশ্চয়ককে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া নিশ্চয়, অনেকেই বলতে পারো ভাইয়া কেন আমরা নিশ্চয়কে ডি দ্বারাই প্রকাশ করবো, আমরা অন্য কোনো কিছু দিয়ে তো প্রকাশ করতে পারি, তাই না? আচ্ছা, নিশ্চয়কের ইংলিশ হচ্ছে ডিসক্রিমিনেন্ট, ইংলিশ হচ্ছে কি আমার ডিসক্রিমিনেন্ট, নিশ্চয়কের আমার ইংলিশ হচ্ছে ডিসক্রিমিনেন্ট। তো এই ডিসক্রিমিনেন্ট মানে যে নিশ্চয়ক, এই জন্য আমরা নিশ্চয়ককে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে নিশ্চয়কের একটা সূত্র আছে। তো আমরা এইটার যেমন মেইন সূত্র আমরা কি জানতাম যে মাইনাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac,
2a ডিভাইড হচ্ছে 2a। এই যে আমার এই যে রুট ওভারের ভিতরে যেটা আছে এটা হচ্ছে আমার নিঃশ্চয়কের সূত্র। এটা হচ্ছে আমার কি নিঃশ্চয়কের সূত্র। তাই নিঃশ্চয়কের সূত্র আমরা কি পেলাম, বি স্কয়ার মাইনাস 4ac পেলাম। এটা আমরা কিসের সূত্র পেলাম, নিঃশ্চয়কের সূত্র পেলাম। এই নিঃশ্চয়কের সূত্রের মাধ্যমে আমরা এই সমীকরণ থেকে দুটা মূল পাবো। কয়টা মূল পাবো, দুটা মূল। যেমন এখানে আমরা প্লাসের জন্য একটা মান পাচ্ছি আর একটা মাইনাসের জন্য একটা মান পাচ্ছি না। এই প্লাস মাইনাসের মানটাকে আমরা দুটা মূল ধরবো। কি ধরবো, দুটা মূল ধরবো, ঠিক আছে। তো একটা মূল হচ্ছে আমরা আলফা ধরতে পারি আর একটা বিটা মূল ধরতে পারি। তো এটা আমি পরের ধাপে আরো তোমাদের বিস্তারিত আলোচনা করে দেখাবো। তো দেখো আমরা নিঃশ্চয়কে আমরা ডি দ্বারা প্রকাশ করতেছি, নিঃশ্চয়কে আমরা ডি দ্বারা প্রকাশ করেছি এবং নিঃশ্চয়কের সূত্র হচ্ছে আমার বি স্কয়ার মাইনাস 4ac। এখন কথা হচ্ছে যে বিটা কি, এটা কি আর সিটা কি। একটু আগে তোমাদেরকে আলোচনা করেছিলাম যে বিটা হচ্ছে আমার এক্স এর সহগ, বিটা হচ্ছে আমার এক্স এর সহগ, এ হচ্ছে আমার এস স্কয়ারের সহগ আর সি হচ্ছে আমার ধ্রুবক। তো এগুলো আমরা জানি তাই না। এখন আমরা কি করব, এই যে দুটা মূল পাবো এই মূলের আমরা প্রকৃতি নির্ণয় করব। আগে প্রকৃতি নির্ণয় লিখি, হ্যাঁ। প্রকৃতি নির্ণয় এক নাম্বার আমরা ডি ইকুয়াল 0। যদি ডি ইকুয়াল 0 হয়, এই দেখো মানে এই যে আমি নিঃশ্চয়কের মান বের করলাম না, বি স্কয়ার মাইনাস 4ac, এখানে আমি মান বসানোর পর তার মানটা যদি আমার কি আসে, 0 আসে, এর মান বি এর মান সি এর মান বসানোর পর ক্যালকুলেশন করার পর যে মানটা যদি আমার কি আসে 0 আসে, তাহলে আমরা এখানে যে মূল দুইটা পাবো, যে মূল দুইটা পাবো, মূলদ্বয় মূলদ্বয় বাস্তব ও সমান। দেখো ডি ইকুয়াল 0 হলে মূলদ্বয় বাস্তব ও সমান, ডি ইকুয়াল 0 হলে মূলদ্বয় বাস্তব ও সমান, এটা কিন্তু চিরন্তন সত্য। মানে এইখানে আমরা যেগুলা বলবো এগুলো হচ্ছে একদম তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো এই যে আমি মান বসানো, নিঃশ্চয়কে মান বসানোর পর আমি যদি নিঃশ্চয়কের মানটা 0 পাই, তাহলে মূলদ্বয় কি হবে, বাস্তব ও সমান। আমি তোমাদেরকে যা যা লিখে দিচ্ছি, যা যা নোট করে দিচ্ছি, তোমরা সেম টু সেম সেভাবেই নোট করবে এবং সেভাবেই তোমরা মাথার মধ্যে ঢুকাই নেবা, ঠিক আছে। তাহলে তোমরা ভালো কিছু করতে পারবা। এই অধ্যায়ে সবগুলা ম্যাথে মানে আইডেন্টিফাই করতে পারবা যে কোন ম্যাথটা কোন ক্যাটাগরিতে হয়ে যাবে, ঠিক আছে। তো 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা ডি গ্রেটার দেন 1, অর্থাৎ প্লাস মান হলে মূলদ্বয় বাস্তব ও অসমান। দেখো আমি এই যে ক্যালকুলেশন করার পর আমি যেমন একবার 0 পেলাম না, এবারকে আমি কি পেলাম, প্লাস মান পেলাম। কি পেলাম, প্লাস মান, মানে +1 +2 +3 +5 +5, মানে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো আমরা ধনাত্মক যখন মান পাচ্ছি, অর্থাৎ দেখো আমার ডি এর মানটা হচ্ছে 0-র চেয়ে বড় হচ্ছে না, প্লাস মান মানে কি 0-র চেয়ে বড়। দেখো তো আমার এখানে -1 গ্রেটার দেন 0 গ্রেটার দেন হচ্ছে +1, তার মানে দেখো এই যে এখান থেকে আমি কি বুঝি যে 0 যদি ধনাত্মক মান হয় তাহলে 0-র চেয়ে বড়, ধনাত্মক মান হলে 0-র চেয়ে বড় এবং ঋণাত্মক মান হলে 0-র চেয়ে ছোট। তার মানে আমার 2 নম্বর শর্তটা এটাই বলেছে যে ডি এর মান যদি 0-র চেয়ে বড় হয়, কিসের চেয়ে, 0-র চেয়ে বড়, অর্থাৎ এখানে আমি 0 লিখি, জিরো লিখলে সবচেয়ে বেটার। এই যে 0 দিলাম, মানে 0, দেখো ডি এর মানটা 0-র চেয়ে বড় হচ্ছে, মানে ধনাত্মক মান হচ্ছে। যখন এই ধনাত্মক মান হবে, যখন ধনাত্মক মান হবে তখন মূলদ্বয় কি হবে, বাস্তব ও সমান। মানে এই যে ডি এর মানটা ক্যালকুলেশন করে 1 +1 +2 +3 এরকম যে কোনো মান পাই, এরকম মান আসলে আমার কি হবে, মূলদ্বয় বাস্তব ও অসমান হবে, ঠিক আছে। আবার এই যে আমি করার পর আমি যেমন ধনাত্মক মান পাচ্ছি, এইটারই মান যদি আমি কি ঋণাত্মক মান পাই,
কি মান পাই, ঋণাত্মক মান পাই, তাহলে তখন আমার বিষয়টা কি হবে, তাই না? তখন আমার বিষয়টা হবে এমন যে ডি গ্রেটার দেন 0, মানে লেস দেন 0। মানে এখন ডি এর মানটা বড়, একটু চিহ্নটা দিতে আমার ভুল হয়ে গেছে, এই চিহ্নটা হবে আমার এই দিকে। দেখো, গ্রেটার দেন হলে এই দিকে আর লেস দেন হলে এইদিকে। মানে এখানে এখন 0-র চেয়ে ডি এর মানটা বড়, তাই না? তখন মূল্যের বাস্তব অসমান হচ্ছে। আর যখন ডি এর মানটা 0-র চেয়ে বড়, মানে 0-র চেয়ে ছোট হচ্ছে, মানে এই মানটা বড় হচ্ছে আর এটা আমার কি হচ্ছে, ছোট হচ্ছে, তখন আমার কি মান পাচ্ছি, আমি এখানে ঋণাত্মক মান, মানে এখানে +1 আর এখানে -1 দিলাম, মানে যখন এক কথা হচ্ছে ঋণাত্মক মান পাচ্ছি। যখন আমি ঋণাত্মক মান পাচ্ছি তখন মূলদ্বয় কি হবে, মূলদ্বয় অসমান হবে না, মূলদ্বয় একেবারে কি হবে, জটিল হবে। মূলদ্বয় কি হবে, জটিল হবে। তো দেখো এখানে বিষয়টা এমন যে ডি এর মান যখন 0 হচ্ছে, ডি এর মান যখন 0 হচ্ছে তখন মূলদ্বয় বাস্তব সমান হচ্ছে। আবারও বলি, ডি এর মান যখন 0 হচ্ছে তখন মূলদ্বয়ের মান বাস্তব সমান হচ্ছে। আবার ডি এর মান যখন ধনাত্মক মান পাচ্ছি, মানে প্লাস মান পাচ্ছি, তখন আমার মূলদ্বয় কি হচ্ছে, মূলদ্বয় তখন আমার বাস্তব কিন্তু অসমান হচ্ছে। আবার ডি এর মান যখন আমি 0-র চেয়ে ছোট অর্থাৎ ঋণাত্মক মান পাচ্ছি, যখন আমার ডি এর মানটা কি পাচ্ছি, ঋণাত্মক মান পাচ্ছে, মাইনাস মান পাচ্ছি, তখন আমার মূলদ্বয় কি হবে, একেবারে জটিল সংখ্যা হয়ে যাবে। কি হবে, জটিল সংখ্যা হবে। কি হবে, জটিল সংখ্যা হবে। তো এগুলো নিয়ে আমি যদি ম্যাথ ক্যালকুলেশন করি, আমি যদি ম্যাথ বানাই তোমাদেরকে, দেখো আমি বললাম যে একটা সমীকরণ দিলাম যে 5s² প্লাস 2x প্লাস 6 ইকুয়াল 0। এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। কি নির্ণয় করো, মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। কি করছে, এই যে আমি একটা সমীকরণ দিচ্ছি, সমীকরণে কি প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা, কখন প্রকৃতি নির্ণয় করো, প্রকৃতি নির্ণয় করতে হলে আমার কি করবে, সর্বপ্রথম আমার নিশ্চক নির্ণয় করতে হবে। সর্বপ্রথম আমার কি নির্ণয় করতে হবে, নিশ্চক। তার মানে আমি নিশ্চক মানে যে অর্থাৎ নিশ্চয়ক ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, এখানে আমি মান দেই, এর মান কত, বি এর মান কত, সি এর মান কত। আচ্ছা, এস স্কোয়ারের শখকে আমরা কি বলি, এ ধরি, তো এর মান হচ্ছে আমার 5। আচ্ছা, এক্স এর শখকে আমরা বি ধরি, তাহলে এটা হচ্ছে বি। আবার সিটা হচ্ছে আমার 6টা আমার ধ্রুবক না, এজন্য সি হচ্ছে আমার ধ্রুবক। তার মানে আমার বি এর মান হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 5, সি এর মান হচ্ছে আমার 6। তো 2 এর উপর স্কোয়ার দিলে 4 মাইনাস 4 5 20, 4 5 20 বা এরকম দেখো 5 6 30, 30 দুগুণ 30 দুগুণ 60, 60 দুগুণ 120, তার মানে এখানে হচ্ছে 120। ঠিক আছে, আমি যেটা আমার যে সন্দেহ থাকে আমি একবার গুণ করে নেই, যে 4 গুণন 5 গুণন 6, 120 হচ্ছে কিন্তু। তার মানে দেখো আমার 120। আচ্ছা, 120 থেকে আমি যদি মাইনাস বিয়োগ করে বাদ দেই তাহলে মাইনাস 116 না। দেখো তো, এই যে আমার মাইনাস কত আসলো, -16 আসলো। মাইনাস কত আসলো, 16 আসলো। তার মানে আমার এর নিঃশকটা হচ্ছে আমার কি, নিঃশকটা হচ্ছে আমার, মানে প্রকৃতিটা হচ্ছে আমার কি, প্রকৃতি হচ্ছে আমার অতএব জটিল। দেখো তো, আমার যখন ঋণাত্মক মান পাই তখন আমার মূলদ্বয় কি, জটিল সংখ্যা না? তার মানে আমি জটিল সংখ্যা লিখবো। অতএব মূলদ্বয় জটিল সংখ্যা, জটিল সংখ্যা। ঠিক আছে, মূলদ্বয় আমার কি হচ্ছে, জটিল সংখ্যা হচ্ছে। এভাবেই আমরা কি করতে পারি, এর প্রকৃতি নির্ণয় করতে
পারি। ঠিক আছে, এখন আমরা প্রকৃতি নির্ণয় করা শিখলাম, তাই না? তো আমরা এর পরবর্তী একটা পার্ট দেখে পরের যে অংশটা আছে এটা আমরা নির্ণয় করব। যেহেতু আমরা প্রকৃতির নিশ্চয়কের মাধ্যমে প্রকৃতি নির্ণয় করা শিখলাম, এখন আমরা এই যে যে মূল দুটা পাবো এই মূলদ্বয়ের যোগফল এবং গুণফল নির্ণয় করা শিখব। দেখো আমি 2 নাম্বার যে জিনিসটা শিখাবো, যে ধরি মূলদ্বয় আলফা ও বিটা, মূলদ্বয় আলফা ও বিটা, যেমন আমরা -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইড হচ্ছে 2a। এখানে দেখো তো আমরা একটা প্লাসের জন্য মান পেয়েছি আর একটা কি মাইনাসের জন্য মান পেয়েছি না? প্লাসের জন্য একটা মান পাচ্ছি এবং মাইনাসের জন্য মান পাচ্ছি। কয়টা মান পাচ্ছি? দুইটা মান পাচ্ছি। তার মানে আমার এই সমীকরণের মূল হচ্ছে দুইটা, তাই না? তো আমরা যে কোনো একটাকে আলফা ধরছি আবার যে কোনো একটাকে আমরা বিটা ধরছি। হয় প্লাসটাকে আলফা ধরছি আর নয় মাইনাসটাকে বিটা ধরছি। এমনও হতে পারে যে মাইনাসটাকে আলফা ধরছি প্লাসটাকে বিটা ধরছি। এটা কোনো নির্দিষ্ট করা না যে প্লাসের জন্য আলফা আর মাইনাসের জন্য বিটা, এটা কোনো নির্দিষ্ট করা না। আমরা যে দুটা মান পাবো ওই দুটা মানের যে কোনো একটাকে আমরা আলফা ধরছি আর একটাকে বিটা ধরছি। ঠিক আছে, তো দেখো, তো যেহেতু আমরা এটা পেয়ে গেলাম, যেহেতু আমরা দুটা মূল পেয়ে গেলাম, ঠিক আছে, তো এই মূলদ্বয়ে আমরা একবার যোগফল নির্ণয় করব আর একবার গুণফল নির্ণয় করব। মানে আমার সমীকরণটা দেওয়া থাকলো, এখন আমার সমীকরণটা দেওয়া থাকলো, বললো যে সমীকরণের কি মূলদ্বয়ের সমষ্টি নির্ণয় করো, তখন আমরা কি করবো? সমষ্টি নির্ণয়ের তো কোনো একটা সূত্র থাকবে, তাই না? তো আমি দেখো সমষ্টি নির্ণয় সূত্র আমরা বলি মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল মানে আলফা একটা মূল বিটা আর একটা মূল, এই দুটা মূলের যখন যোগ করতে তখন হচ্ছে সূত্রটা হচ্ছে -b/a। মূলদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল -b/a। আবার মূলদ্বয়ের গুণফলের সূত্র দেখো, গুণফলের সূত্র দেখো আলফা বিটা দুটা গুণ হচ্ছে, তা গুণফলের সূত্র হচ্ছে c/a, গুণফলের সূত্র হচ্ছে c/a। তো দেখো আমি যদি একটা সমীকরণ দেই যে 5s² প্লাস x প্লাস 3 ইকুয়াল 0, এই যে আমি একটা সমীকরণ দিলাম, আমি একটা কি সমীকরণ দিলাম? দ্বিঘাত সমীকরণ দিলাম। এই যে দ্বিঘাত যে সমীকরণটা দিলাম, এই দ্বিঘাত সমীকরণে বললাম যে মূলদ্বয়ের সমষ্টি বা যোগফল নির্ণয় কর। এই সমীকরণ থেকে কি করব? আমরা মূলদ্বয়ের সমষ্টি নির্ণয় করব। তার মানে আমি এখানে লিখবো যে অতএব মূলদ্বয়ের সমষ্টি বা যোগফল, সমষ্টি মানে হচ্ছে কি যোগফল, তাই না? তার সমষ্টি নির্ণয় করলাম, তার সমষ্টি কি আলফা প্লাস বিটা না? সূত্র আমরা কি জানি? -b/a। আচ্ছা, এখানে এর মান কত, বি এর মান কত, সি এর মান কত? দেখো তো s² শকটাকে আমরা কি বলি? এটাকে আমরা a ধরি। আর x এর শক এখানে কিছু নাই, মানে একটা কি আছে? 1 আছে, এটা মানে b, আর এটাকে আমরা c ধরি। তাহলে এর মান হচ্ছে আমার 5, b এর মান হচ্ছে আমার 1 আর সি এর মান হচ্ছে আমার 3, তাই না? তাহলে আমি মানটা বসিয়ে দিই, তাহলে মাইনাস বি এর মান হচ্ছে 1 আর এর মান হচ্ছে 5, তাহলে মাইনাস কি পেলাম? আমি -1/5 পেলাম। তার মানে আমি মূলদ্বয়ের সমষ্টি নির্ণয় সূত্র পেলাম -1/5। এটা হচ্ছে আমার সমষ্টি নির্ণয় সূত্র। আবারও দেখো, যদি আমার মূলদ্বয়ের গুণফল নির্ণয় করতে বলে, গুণফল নির্ণয় করতে বলে মানে আলফা বিটা যদি নির্ণয় করতে বলে, তার মানে আমি কি করব? আমি সূত্র জানি কি? c/a জানি না? সি এর মান কত? আমার 3 আর এর মান হচ্ছে আমার 5। তাহলে আমরা গুণফলের সূত্র আমরা কি, গুণফলের মান কত বলা? 3/5। তো এইভাবে আমার কি করতে বলবে যে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছিলাম এই অধ্যায়টা করতে যে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক করতে গেলে আমার যোগফল এবং গুণফল নির্ণয় করতে হয়, তো তখন আমাকে এইভাবে আমাকে দুটা মান বের করতে হবে। ঠিক আছে, তো আমরা যোগফল নির্ণয় করা শিখলাম, গুণফলও নির্ণয় করা শিখলাম।
তো এখন আমি এই যে যোগফল এবং গুণফলের মাধ্যমে আমরা যে এই সমীকরণ থেকে যেমন এই যোগফল গুণফল নির্ণয় করতে পারি, তেমনি এই যোগফল এবং গুণফল থেকে আমরা এই সমীকরণটা কি করতে পারি, নির্ণয় করতে পারি। তো দেখো 3 নাম্বার আমরা শিখবো যে সমীকরণ নির্ণয়। সমীকরণ নির্ণয়, সমীকরণ নির্ণয়ের একটা সূত্র থাকবে। তো সমীকরণ নির্ণয় সূত্রটা হচ্ছে এস স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল তো দেখো সমীকরণ নির্ণয় সূত্রটা দেখো এস স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, এস স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। এই যে সমীকরণটা আছে এইটা আমার কি, যখন আমার দুইটা সমীকরণের একটা যোগফল দেয়া থাকবে এবং একটা গুণফল দেয়া থাকবে, তখন আমরা এই সমীকরণের সূত্র প্রয়োগ করে আমরা কি করব, একটা মেইন যে সমীকরণটা আছে এই সমীকরণটা নির্ণয় করব। তো দেখো আমি যদি এখন বলি, আমি এখন তোমাদেরকে বললাম যে এগুলো সচরাচর তোমার এই বেসিক ক্লাস দিয়ে তোমাদের অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ক্যালকুলেশন হয়ে থাকে, ঠিক আছে। তো আমি ধরলাম বললাম যে 5 এবং 7 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আমি তোমাকে কি বললাম যে একটা মূল হচ্ছে 5 আর একটা মূল হচ্ছে 7, দুটা মূল আছে, একটা মূল 5 আর একটা মূল 7। এই যে দুটা মূল আছে এই দুটা মূল বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করতে বলেছে, তাই না? আচ্ছা আমরা দুটা তো মূল জানি, আমরা দুটা মূল জানি না এবং আমরা সমীকরণ নির্ণয় সূত্র কিন্তু জানি। তার মানে আমরা জানি, লিখি আমরা জানি যে এস স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। আমরা এই সমীকরণটা কি করব, লিখব ইকুয়াল 0, তাই না? আমরা সমীকরণের সূত্রটা আছে, সূত্রটা লিখলাম, লিখার পর দেখো যেহেতু আমরা সূত্রটা লিখেছি, লিখার পর দেখো আমি এখন মান বসাই দিব যে এস স্কোয়ারটা ঠিক থাকবে আর মূলদ্বয়ের যোগফল মানে একটা মূল দুটা মূল আছে না, এই যে দুটা মূল যে আছে এই দুটা মূলের আমরা কি করব, যোগফল নির্ণয় করব। তাহলে 5 + 7 ইন্টু হচ্ছে আমার এক্স প্লাস মূলদ্বয় কি, গুণফল, তাহলে 5 ইন্টু বা গুণন 7 ইকুয়াল 0। তার মানে এখন যদি আমি ক্যালকুলেশন করি এস স্কোয়ার মাইনাস 7 আর 5 যোগ করলে কত হচ্ছে, 12 হচ্ছে। তাহলে 12x প্লাস 5 × 7 = 35 মানে 35 ইকুয়াল 0। এইটাই হচ্ছে আমার সমীকরণ, ঠিক আছে। তো আমার যখন দুটো মূল দেয়া থাকবে এই মূল দ্বয়ের মাধ্যমে আমরা কি করতে পারলাম, সমীকরণ নির্ণয় করতে পারলাম। আচ্ছা এখন যদি বলো যে ভাইয়া একটু প্রুফ দেখান তো এই সমীকরণের মূলের যোগফল কেন 5 এবং 7 হলো, তাই না? আচ্ছা এটা একটু ডিফিকাল্ট। দেখো আমি চাইলে এখান থেকে মূলদ্বয়ের যেমন সমষ্টি, যেমন দেখো 5 এবং 7 যোগ করলে কত হচ্ছে, 12 হচ্ছে না? তেমন আমি এই সূত্র থেকে আমরা যদি যোগফল নির্ণয় করি তাহলে আমরা 12 পাবো। আবার এখান থেকে আমরা কি 5 × 7 = 35 গুণফল নির্ণয় করলে আমরা 35 কিন্তু পেয়ে যাব। তো এইভাবেই আমরা যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো আমরা করতে পারি, ঠিক আছে। তো দেখো আমরা বেসিক তোমাদের 3টা জিনিস দিয়ে দিলাম যে মেইন সমীকরণ থেকে
তোমার নিঃস্বক নির্ণয় করো, নিঃস্বকের মাধ্যমে প্রকৃতি নির্ণয় করতে পারলাম, এবং কয়েকটা আমি একটা ম্যাথ করাই দিলাম, তাই না? আমার মন মতো আমি তোমাদেরকে কিছু ক্লু দিয়ে করে দিয়েছি, তাই না? তো এইভাবেই আবার দ্বিতীয়তে আমরা কি করলাম, দ্বিতীয়তে আমরা পড়লাম যে সমীকরণের যোগফল নির্ণয় এবং না সমীকরণ না, সমীকরণের মূলদ্বয় যেটা আছে মূলদ্বয়ের যোগফল নির্ণয় করি এবং মূলদ্বয়ের কি করি গুণফল নির্ণয় করি। এই দুটার মাধ্যমে আমরা আবার কি করতে পারি, একটা সমীকরণ নির্ণয় করতে পারি, 3 নাম্বার যে বিষয়টা। তো এইভাবেই আমি তোমাদেরকে যে বেসিক গুলা দিলাম, এই বেসিক গুলার মাধ্যমে পরবর্তী পার্টে আমি তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে আমরা যে এই যে বেসিক যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দিয়ে তোমাদের অতি সংক্ষিপ্ত সবগুলো প্রশ্ন সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর যারা যারা যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটা পারবে না তা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা যে ভাইয়া আমি এই কোশ্চেনটা বুঝতে পারিনি বা এই বিষয়টা আমরা বুঝতে পারিনি, তখন আমি তোমাদেরকে ওই সমস্যাগুলো নিয়ে আবার একটা ভিডিও ক্লাস আপলোড করে দিব, ঠিক আছে? তোমরা তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে সলভ করে দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো।